এক্সাম ফোকাস চ্যানেলে তোমাদের স্বাগত। গতদিনের পর আমি আবার এসেছি আজকে পার্লামেন্টারি প্রসিডিংসের থার্ড পার্ট নিয়ে আলোচনা করার জন্য। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনেতে কোয়েশ্চেন নাম্বার 141, ইন দ্য ইভেন্ট অফ দি আপার হাউস রিজেক্টিং এ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল পাসড বাই দ্য লোয়ার হাউস, অর্থাৎ নিম্নকক্ষ লোকসভায় যদি কোনো সংবিধান সংশোধনী বিল পাস হয়ে যায়, সেক্ষেত্রে রাজ্যসভা যদি সেটাকে রিজেক্ট করে তাহলে কি হবে? দ্য বিল হ্যাভ টু বি ড্রপড, সেক্ষেত্রে বিলটি বাতিল হয়ে যাবে। এ প্রসঙ্গে বলে রাখি, আমাদের ভারতীয় সংবিধানে সংশোধন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে সংবিধানের 368 নম্বর ধারা। এখানে 3টি পদ্ধতিতে সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন্স, the provisions related to official languages of India can be amended by, অর্থাৎ আমাদের সরকারি ভাষা সম্পর্কে যে ব্যবস্থা আছে সেগুলিকে সংশোধন কিভাবে করা যায়। মিনিমাম 2/3 মেজরিটি, অর্থাৎ সর্বনিম্ন 2/3 সদস্যের সংখ্যাগরিষ্ঠতায় এটাকে সংশোধন করা যেতে পারে। বলে রাখি, আমাদের ভারতীয় সংবিধানের 8ম তফসিলে মোট 22টি সরকারি ভাষা রয়েছে, আঞ্চলিক ভাষা মূলত। নেক্সট, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং স্টেটমেন্টস আর নট কারেক্ট, এখানে 4টি স্টেটমেন্ট দিয়েছে দেখতে পাচ্ছ, এর মধ্যে কোনটি সঠিক নয় বড় করছি দেখে নাও। এটার মধ্যে অবশ্যই প্রথমটি সঠিক নয়। দেখো কেন সঠিক নয় তাও বলে দিচ্ছি। প্রথমটিতে রয়েছে, আ মানি বিল ক্যান বি ইন্ট্রোডিউসড বাই এনি মেম্বার অফ দি পার্লামেন্ট বাট জেনারেলি অনলি মেম্বার্স উইথ স্পেশালাইজড নলেজ অফ ফাইন্যান্স ইন্ট্রোডিউসড দ্য সেম, অর্থাৎ এখানেতে বলা হচ্ছে একটি অর্থ বিল পার্লামেন্টে যে কেউ উত্থাপন করতে পারেন, যে কোনো সদস্য যার অর্থ সম্পর্কে ধারণা রয়েছে। এটি ভুল, কেননা আসল কথাই হচ্ছে মানি বিল কেবলমাত্র মন্ত্রীরাই উত্থাপন করতে পারেন। নেক্সট কোয়েশ্চেন, অ্যাট দি থার্ড রিডিং অফ দি বিল কি হয়? বিলের তৃতীয় রিডিংয়ের সময় দ্য বিল ইজ ডিসকাসড ক্লজ বাই ক্লজ, অর্থাৎ তৃতীয় রিডিংয়ের সময় বিলটাকে পার্টে পার্টে ভেঙে ভেঙে আলোচনা করা হয়। এই বিলের বিভিন্ন পার্ট হয়, ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং ইত্যাদি। নেক্সট, মানি ফ্রম দি কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া ক্যান বি উইথড্রন অনলি আফটার, অর্থাৎ আকস্মিক ব্যয় তহবিল থেকে কার অনুমতিতে বা তখনই অর্থ তোলা যায় যখন রাষ্ট্রপতি অ্যাপ্রুভ করেন, দ্য অ্যাপ্রুভাল অফ দি প্রেসিডেন্ট। জেনে রাখো, কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া সম্পর্কে ভারতীয় সংবিধানের 267 নম্বর ধারায় আলোচনা করা হয়েছে। নেক্সট, হোয়াট ইজ জিরো আওয়ার, একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রায় পরীক্ষাতেই দিয়ে থাকে। জিরো আওয়ার কি? হোয়েন ম্যাটার্স অফ আটমোস্ট ইম্পর্টেন্স আর রেইজড, অর্থাৎ যখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপন করা হয়। সাধারণত এটি দুপুর 12টা থেকে 1টার সময়। নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং মিনিস্ট্রিজ প্রিপেয়ার্স ইটস ওন বাজেট অ্যান্ড প্রেজেন্টস ইন দ্য পার্লামেন্ট এভরি ইয়ার, অর্থাৎ নিম্নলিখিত কোন মন্ত্রক তার নিজস্ব বাজেট তৈরি করে এবং পার্লামেন্টে প্রত্যেক বছর প্রেজেন্ট করে? এটা হবে রেলওয়ে মিনিস্ট্রি, রেল মন্ত্রক। রেল মন্ত্রকের বাজেট তৈরির ইতিহাস অর্থমন্ত্রকের সাথে বহু বছরের। জেনে রাখো, 1924 সাল পর্যন্ত রেলওয়ে বাজেট এবং অর্থ বাজেট একই সাথে পেশ করা হতো। তারপর 1924 সাল থেকে 2016 সালের আগে পর্যন্ত দুটি পৃথকভাবে পেশ করা হতো, দুটি পৃথক তারিখে। আবার 2016 সালে অর্থমন্ত্রী অরুণ জেটলি রেলওয়ে বাজেট এবং জেনারেল বাজেটকে আবার একসাথে পেশ করার কথা বলেছে এবং এখন একসাথেই পেশ করা হয়। নেক্সট, as we all know, the Ministry of Finance every year prepares the union budget and presents it to the parliament. আমরা সকলেই জানি যে অর্থমন্ত্রক প্রত্যেক বছর ইউনিয়ন বাজেট প্রস্তুত করে এবং সেটি পার্লামেন্টে পেশ করে। হুইচ অফ দি ফলোয়িং ইজ আর আর দ্য এলিমেন্টস অফ দি ইউনিয়ন বাজেট, অর্থাৎ নিম্নলিখিত 3টি তথ্যের মধ্যে কোনগুলি ইউনিয়ন বাজেটের অংশ? এখানে 3টিই হবে। প্রথম স্টেটমেন্টে বলছে এস্টিমেটস অফ রেভিনিউ অ্যান্ড ক্যাপিটাল রিসিপ্টস, অর্থাৎ
রাজস্ব কত আয় হলো এবং কত ক্যাপিটাল রিসিপ্টস হলো সেটা। 2 নম্বর হচ্ছে ওয়েজ অ্যান্ড মিনস টু রেইজ দ্য রেভিনিউ, হচ্ছে রাজস্ব বৃদ্ধি করার জন্য কি কি উপায় অবলম্বন করা যায়। থার্ড হচ্ছে এস্টিমেটস অফ এক্সপেন্ডিচার, কত টাকা ব্যয় হবে তার একটা আনুমানিক হিসাব। নেক্সট, হোয়েন এ বিল ইজ রেফার্ড টু এ জয়েন্ট সিটিং অফ বোথ দি হাউসেস অফ ইন্ডিয়ান পার্লামেন্ট ইট হ্যাজ টু বি পাসড বাই, অর্থাৎ যদি কোনো বিলকে পার্লামেন্টে দুটি কক্ষের সামনে প্রেজেন্ট করা হয়, জয়েন্ট সিটিংয়েতে উত্থাপন করা হয়, তাহলে এটা কিভাবে পাস হবে? এটা হবে আ সিম্পল মেজরিটি অফ মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, অর্থাৎ সেই যুগ্ম অধিবেশনে যতজন সদস্য উপস্থিত আছেন এবং ভোটদান দিচ্ছেন তাদের সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় পাস হবে। নেক্সট, ইফ এ মানি বিল পাসড বাই দ্য লোকসভা ইজ নট রিটার্নড বাই দ্য রাজ্যসভা উইদিন 14 days দেন, অর্থাৎ যদি কোনো অর্থ বিল লোকসভায় পাস হয়ে যায় কিন্তু রাজ্যসভা সেটি 14 দিনের মধ্যে রিটার্ন না করে তাহলে কি হবে? দেন দ্য বিল উইল বি সেন্ট টু দ্য প্রেসিডেন্ট ফর হিজ সিগনেচার অ্যান্ড কনসেন্ট, সেক্ষেত্রে তখন বিলটি সরাসরি রাষ্ট্রপতির নিকটে চলে যাবে, সেটাতে রাষ্ট্রপতি সই করে দেবেন এবং বিলটি পাস হয়ে যাবে। এক্ষেত্রে রাজ্যসভার কোনো ভূমিকাই নেই। এবং বলে রাখি, অর্থ বিলের সংজ্ঞা দেওয়া হয়েছে ভারতীয় সংবিধানের 110 নম্বর ধারায় এবং অর্থ বিলের সম্মতির ব্যাপারে বলা হয়েছে ভারতীয় সংবিধানের 111 নম্বর ধারায়। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস হোয়েন লোকসভা ইজ ডিসলভড, অর্থাৎ লোকসভা যখন ভেঙে যায় তখন কি হয়? 3টে স্টেটমেন্ট আছে। প্রথম স্টেটমেন্ট, আ বিল পেন্ডিং ইন রাজ্যসভা হুইচ হ্যাজ নট বিন পাসড বাই লোকসভা ল্যাপসেস, অর্থাৎ একটি বিল যেটা রাজ্যসভায় পেন্ডিং রয়েছে কিন্তু লোকসভায় পাস হয়নি সেটা ল্যাপস হয়ে যায়, অর্থাৎ বাতিল হয়ে যায়। তথ্যটা একদম সঠিক, 1 নম্বরটা দেখো। 2 নম্বর, আ বিল পেন্ডিং ইন লোকসভা ল্যাপসেস, অর্থাৎ যে বিলটি লোকসভাতেও পাস হয়নি পেন্ডিং হয়ে রয়েছে সেটিও বাতিল হয়ে যায়, এটাও একদম সঠিক। 3 নম্বর, আ বিল পাসড বাই বোথ হাউসেস বাট পেন্ডিং অ্যাসেন্ট অফ দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ডাজ নট ল্যাপস, তৃতীয় স্টেটমেন্টে বলছে একটি বিল যেটা পার্লামেন্টের দুটি কক্ষই পাস হয়ে গিয়েছে কিন্তু রাষ্ট্রপতির সম্মতি লাভ করেনি সেটা ল্যাপস হয় না, বাতিল হয় না, এটাও একদম ঠিক। সেই জন্য এর উত্তর হবে 151টা ডি হবে, 1, 2 এবং 3 তিনটেই সঠিক। আ বিল প্রেজেন্টেড ইন পার্লামেন্ট বিকামস অ্যান অ্যাক্ট আফটার, অর্থাৎ একটি বিল যখন পার্লামেন্টেতে প্রেজেন্ট করা হয় সেটি কখন আইনেতে পরিণত হয়, বিল থেকে আইনে কখন রূপান্তরিত হয়? যেই মুহূর্তে রাষ্ট্রপতি সেটিতে স্বাক্ষর করেন। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 153, দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট ক্যান নট লেজিসলেট অন এ সাবজেক্ট অফ স্টেট লিস্ট আনলেস, অর্থাৎ ভারতীয় সংসদ রাজ্য তালিকাভুক্ত বিষয় কখন আইন প্রণয়ন করতে পারেন না। কি কি শর্ত আরোপ করা যায়? দেখো 4টে স্টেটমেন্ট আছে, এর মধ্যে কোনগুলি সঠিক? 2 এবং 4। 2 নম্বরে দেখো, দ্য রাজ্যসভা পাসেস এ রেজলিউশন দ্যাট ইট ইজ নেসেসারি টু ডু সো ইন ন্যাশনাল ইন্টারেস্ট, যতক্ষণ না পর্যন্ত রাজ্যসভা একটা রেজলিউশন পাস করে যেখানেতে বলা যায় জাতীয় স্বার্থে পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করবে। আর কখন? 4 নম্বরে যে দেয়ার ইজ ন্যাশনাল ইমার্জেন্সি, যখন জাতীয় জরুরি অবস্থা চলছে যেটা রাষ্ট্রপতি জারি করতে পারেন, 352 নম্বর ধারা যা সম্পর্কে আলোচনা করা হয়েছে। নেক্সট, প্রায়র স্যাংশন অফ দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ রিকোয়ার্ড বিফোর ইন্ট্রোডিউসিং দ্য বিল ইন দ্য পার্লামেন্ট অন, অর্থাৎ কোন কোন বিল পার্লামেন্টে উত্থাপন করতে গেলে রাষ্ট্রপতির পূর্বানুমতি চাই। দেখো এখানে 4টেই হবে অল অফ দিস, ফরমেশন অফ নিউ স্টেট, নতুন রাজ্য গঠনের জন্য, অ্যাফেক্টিং ট্যাক্সেশন ইন হুইচ স্টেটস আর ইন্টারেস্টেড, যে সমস্ত করগুলো থেকে রাজ্য ভাগ পায় সেই সমস্ত করগুলো যদি এমন কোনো বিলের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, অল্টারিং দ্য বাউন্ডারিজ অফ দি স্টেট, কোনো রাজ্যের সীমানা বা ভূখণ্ড পরিবর্তন করতে গেলে, আর 4 নম্বরে মানি বিল, অর্থ বিলের ক্ষেত্রে। Next, the Parliament can make any law
for whole or any part of India for implementing international treaties. বলছে পার্লামেন্ট ভারতের কোনো নির্দিষ্ট অংশের জন্য বা সম্পূর্ণ ভারতের জন্য আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে কোনো আইন প্রণয়ন করতে পারে। সেক্ষেত্রে কি রাজ্যগুলির সম্মতি লাগবে অথবা লাগবে না? এর উত্তর হবে অপশান ডি। দেখো, উইদাউট দ্য কনসেন্ট অফ এনি স্টেট, এক্ষেত্রে কোনো রাজ্যের সম্মতির প্রয়োজন নেই। দেখো এরপরে দেখো, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, সেখানে তিনটি স্টেটমেন্ট আছে। প্রথম স্টেটমেন্ট, ইউনিয়ন টেরিটরিজ আর নট রিপ্রেজেন্টেড ইন দ্য রাজ্যসভা, অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল থেকে রাজ্যসভায় কোনো প্রতিনিধিত্ব নেই। 2 নম্বর, ইট ইজ উইদিন দ্য পারভিউ অফ দি চিফ ইলেকশন কমিশনার টু অ্যাডজুকেট দ্য ইলেকশন ডিসপিউট, অর্থাৎ ইলেকশন ডিসপিউটের ক্ষেত্রে এটা চিফ ইলেকশন কমিশনারের অধীনে থাকে সেই ডিসপিউট নিয়ে কোনো বিতর্ক যদি দেখা দেয়। নেক্সট, অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দ্য পার্লামেন্ট কনসিস্টস অফ দি লোকসভা অ্যান্ড দ্য রাজ্যসভা অনলি, অর্থাৎ ভারতীয় সংবিধান অনুযায়ী পার্লামেন্ট লোকসভা এবং রাজ্যসভা নিয়ে গঠিত হয়। এখানে বলা হয়েছে কোনগুলি সঠিক তথ্য। দেখো এখানে হবে নান অফ দিস, অর্থাৎ এর মধ্যে তিনটের কোনোটিই সঠিক নয়। প্রথমত বলি, 1 নম্বরে বলা হয়েছে রাজ্যসভায় কোনো কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধি থাকেন না, এটাই ভুল, কারণ দিল্লি এবং পুদুচেরি এই দুটো কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধি রাজ্যসভাতে থাকেন। দ্বিতীয়টা হচ্ছে বলেছে চিফ ইলেকশন কমিশনার যে কোনো ইলেকশন ডিসপিউটস সমাধান করেন, কিন্তু রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত ইলেকশন ডিসপিউটটা সুপ্রিম কোর্ট সমাধান করে থাকে। 3 নম্বর স্টেটমেন্টে বলা হচ্ছে ভারতীয় সংবিধান অনুযায়ী পার্লামেন্ট গঠিত লোকসভা এবং রাজ্যসভা নিয়ে, কিন্তু না, পার্লামেন্টের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে রাষ্ট্রপতি, যেটা সব দেশের সংবিধানে দেখা যায় না, ভারতের সংবিধানে দেখা যায়। নেক্সট কোয়েশ্চেন দেখো, জয়েন্ট সিটিং অফ দি টু হাউসেস অফ ইন্ডিয়ান পার্লামেন্ট আর হেল্ড টু, অর্থাৎ ভারতীয় সংবিধানের 108 নম্বর ধারায় যে সংসদের যুগ্ম অধিবেশনের কথা বলা হয়েছে সেটা কী জন্য হয়? কনসিডার অ্যান্ড পাস বিল অন হুইচ দ্য টু হাউসেস ডিসএগ্রি, অর্থাৎ কোনো বিল নিয়ে যদি লোকসভা এবং রাজ্যসভার মধ্যে মতানৈক্য দেখা যায় তাহলে সেই দ্বন্দ্ব নিরসন করার জন্য রাষ্ট্রপতি লোকসভা এবং রাজ্যসভাকে যুগ্ম অধিবেশনে আহ্বান করে থাকেন, আর এই যুগ্ম অধিবেশনে সভাপতিত্ব করে থাকেন লোকসভা স্পিকার। তোমরা বুঝতে পারলে? তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবে। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ।